আজকে আমি অত্যন্ত মর্মাহত, কষ্ট পেয়েছি একটি ভিডিও দেখে। একেবারে মেরে ফেলা যতটা কষ্টের হয়, কাউকে যদি না মেরে তার শরীরে হাতুড়ি পেটা করা হয় শুধুমাত্র একটি রাজনৈতিক মতাদর্শ ধারণ করার কারণে, সেই কাজগুলো করছে আরেকটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা, কেমন লাগে? আপনারা বলবেন এইগুলো তো গত 5ই আগস্টের পর থেকে প্রতিনিয়ত ঘটছে। বিশ্বাস করি, অবশ্যই ঘটছে। সম্মানিত ব্যক্তিদের, রাজনৈতিক ব্যক্তিদের অপমান করা হচ্ছে, সাইলেন্ট কিলিং করা হচ্ছে, জেলের ভিতর হত্যা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় মেরে ফেলা হচ্ছে, জীবন্ত কবর দেওয়া হচ্ছে। সবগুলো তো দেখি না, আমি এগুলো দেখতেও চাই না। আজকে আমি এই ভিডিওটা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন পোস্ট করেছেন, একটু দেখেই আমার জীবনে যা আমি করিনি, আমি এত সহজে ভেঙে পড়িনি। ৬২ বছর বয়স আমার, বলা যায় যখন হাফ প্যান্ট পরি তখন থেকেই মুজিব আদর্শে দীক্ষা নিয়ে রাজপথের কর্মী ছিলাম, এখনো আছি। ৭৫ পরবর্তী সময়ে ছাত্রলীগ সংগঠনের দুর্যোগের সময় আমরা ভূমিকার সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু এই গত 11 মাসে, গত 5ই আগস্টের পর থেকে যে নির্যাতন, যে নিপীড়ন, আমাদের বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকেরা শুধুমাত্র বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে অঙ্গীকার ধারণ করার জন্য, সেই অপরাধে যেভাবে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, তাদের সাথে নৃশংস আচরণ করা হচ্ছে, ভাবা যায় না। তারপরে আমি শক্ত ছিলাম। আজকে সত্যিকার অর্থে কি আমি এই ভিডিওটা দেখে হাউ হাউ করে কেঁদেছি কয়েক। আমি আর ভিডিওটা দেখিনি, ভেবেছি একটি রাজনৈতিক মতাদর্শ ধারণ করা কি অপরাধ? এই যে মানবতার যারা কথা বলে, যারা গণতন্ত্রের কথা বলে, তারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, গত 5ই আগস্ট গত বছরের একটি নির্বাচিত সরকারকে উন্নয়নের যে সরকার প্রধান দেশটিকে একটি উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সাজানো গাছানো দেশটিকে ধ্বংস করে দিয়েছে। মুক্তিযুদ্ধের সকল চেতনা ধূলিসাৎ করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। পাকিস্তান বাহিনী যা করতে পারেনি, জিয়াউর রহমান যা করেনি, এরশাদ যা করেনি, আইয়ুব খান যা করেনি, এই ইউনুস এবং ওয়াকার মিলে আমাদের স্বাধীনতার সূতিকাগার বঙ্গবন্ধুর বাড়িটি যখন ভেঙে ফেলে, তখন আমি অন্তরে অন্তরে কেঁদেছি, শপথ নিয়েছি, কিন্তু হাও মাও করে কাঁদিনি। আজ কেঁদেছি একজন যুবলীগের কর্মী, সে জীবন বাঁচাতে পালিয়েছিল, বাড়িতে এসেছিল একজন মৃতপ্রায় ব্যক্তিকে দেখার জন্য। সেইখানে বিএনপি নামক সন্ত্রাসী সংগঠনের মব সৃষ্টিকারী একটি খুঁটিতে বেঁধে, ঘরের বারান্দার খুঁটিতে বেঁধে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। আসে ছেলেটি চিৎকার করছে, গিরে সমস্ত বডির হাড্ডিগুলো থেতলে দিচ্ছে হাতুড়ি পিটে। এরাই আবার ধর্মের কথা বলে, মুসলমানরা নাকি মুসলমান, সীমারের চেয়ে অধীম, এরা এজিদের চেয়ে অধীম। একটি মানুষ কিভাবে শুধুমাত্র একটি উপদ্রব করে, এর দায় কিন্তু আওয়ামী লীগের নেতারা যেমন এড়াতে পারেন না, বিগত সরকারের 15 বৎসরের এমপি মন্ত্রী দায় এড়াতে পারেন না। এরা যারা আজকে রাস্তায় আছে, মিছিল করছে, লড়াই করছে, এরা গত 15-16 বৎসরে যেমন দলীয় সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও, বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতা থাকা সত্ত্বেও নির্যাতিত নিপীড়িত হয়েছে অনেকেই, কোনো কিছু প্রত্যাশা করেনি।
তাদের একটাই প্রত্যাশা, ওদের একটাই ভরসা, একটাই বিশ্বাস, তাদের একটাই অপরাধ, তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, অন্তরে ধারণ করে এই মুক্তিযুদ্ধকে ভালোবাসে। সেই কারণে আজকে এই অবস্থা। আমি জানি না কবে কখন এই অবস্থার অবসান হবে, কিন্তু আমি জানি, বিশ্বাস করি এই অবস্থা চলতে পারে না। জনগণ জাগছে, জনগণ জাগবে। আল্লাহ নিজেই বলেছেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনোই রেহাই করেন না, মাফ করেন। আমি যদি মুসলিম আল্লাহ বিশ্বাস করি, তাহলে বিষয়টা কর্তব্য। ইউনুস করার কথা না, ইউনুস তো নিজে মুসলমানই না। তার বিভিন্ন কার্য বিরক্তি, ঈদের জামাত পড়তে জানে না, কিভাবে পড়তে, নামাজ কিভাবে পড়তে, সে কিভাবে মুসলমান হয়। আমি যতটুকু শুনেছিলাম, আমরা সে নাকি কোন এক মহিলাকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম ত্যাগ করেছে। আর সেই ইউনুসের অধীনে যেই ইসলামী ব্যবসায়ীরা আজকে রাজনীতি করে। আমি যে প্রসঙ্গটি এখানে আসতে চাই, আমাদের অনেকেই গত 11 মাস যাবৎ বিশ্বাস করে আসছেন এই বোধহয় এক ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নেবে, এবং আবার স্বপ্ন দেখেন ওয়াকারের নেতৃত্বে হয়তো একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে অন্তর্ভুক্ত নির্বাচন, এবং সে চমৎকার যেভাবে বলে, সব বিশ্বাস করার কথা, চমৎকার কথা বলে। তাদের সাথে আমি বরাবরের মতো দ্বিমত পোষণ করে আসছি, এবং আমি এই ওয়াকারকে নিয়ে বেশ কয়েকটি কন্টেন্টও দিয়েছি। এই লোকটিকে বিশ্বাস করা যায় না, যেভাবে বিশ্বাস করা যায় না ইউনুসকে, সেইভাবে ওয়াকারকে বিশ্বাস করা যায়। 3 আগস্টের 3 তারিখে এই ওয়াকারই বলেছিল সেনাবাহিনী দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু নিয়ন্ত্রণ করে ফেলবে, ঠিক করে ফেলবে। ঠিকই করেছে। সে শপথ ভঙ্গ করে তৎকালীন সরকারকে ক্ষমতার থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে, যদিও নিরাপদে বিদেশ পাঠিয়েছিল। কারণ সে এই জায়গাটুকু সে বজায় রেখে যে যদি কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে তার সে যাতে রেহাই পায়। ওয়াকার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আমরা আশান্বিত হই, কিন্তু আশা ভঙ্গ হতে আমাদের বেশি দিন লাগে না। সর্বশেষ ওয়াকার বলেছিল, আর মব সন্ত্রাস, ভায়োলেন্স সহ্য করা হবে না। এরপরে কি মব ভায়োলেন্স বন্ধ হয়েছে? হয়নি, বরং বেড়েই গিয়েছে, নৃশংসতারে বেড়ে গিয়েছে। তবে এইবার পুরোপুরিটি হাত বদল হয়েছে মব ভায়োলেন্স। আগে বিএনপি যেমন করত, এনসিপি করত, আবার জঙ্গিরাও করত, কিন্তু এইবার এই দায়িত্বটা নিয়ে নিয়েছে পুরোপুরিটাই বিএনপি। আমার মনে হচ্ছে ওয়াকার ইউনুস সম্মিলিতভাবে বিএনপিকে সে দায়িত্বটা দিয়ে দিয়েছে, বলেছে যে তোমরা আওয়ামী লীগকে শেষ করে দাও, আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে শেষ করে ফেলো, নৃশংসভাবে হত্যা করে দাও শুধু আমাদেরকে, এবং তোমরা ক্ষমতায় আসার সকল পথ আমরা, আওয়ামী লীগ যদি তোমাদের একমাত্র, কারণ বিএনপির সামনে একমাত্র চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ যাতে ক্ষমতায় না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করছি, এবং তোমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা যাতে মনোবল ভেঙে পড়ে আর দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা তোমরা করবা। কারণ আমরা ইচ্ছা করলেই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, সেনাবাহিনী দিয়ে মব করতে পারি না, মব ভায়োলেন্স করতে পারি, আমরা গ্রেপ্তার করতে পারি, জেলখানার ভিতরে স্লো পয়জনিং করে মেরে ফেলতে পারি, কিন্তু আমরা সরাসরি কিছু করতে পারবো। তবে তোমরা যদি করো, যে আদালতেই হোক, রাস্তায় হোক, বাড়িতে হোক, মব ভায়োলেন্স যদি করো, আমরা সেই জায়গায় কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলব না, বরং সুযোগ করে দেব, স্পেস সৃষ্টি করে দেব। এই চুক্তিতে বিএনপিকে ক্ষমতায় আনার চুক্তি হয়েছে তারেকের সাথে। সেই চুক্তিতে ওয়াকার এবং ইউনুস স্বাক্ষর করেছে, যেটা আমরা জানি না। শর্ত একটাই, কারণ ইউনুস
প্রথমে মনে করেছিল কিংস পার্টি করে হয়তো রেহাই পেয়ে যাবে, কিন্তু কিংস পার্টি করে, এনসিপি করে, এনসিপি যেভাবে বিতর্কিত হয়েছে, দুর্নীতি এবং ক্ষমতার ব্যবহার, বেয়াদবি, সর্বশেষ নিজেদের মধ্যে এই যে যৌন বিষয়ক সম্পর্ক, লাগালাগি, একজন আরেকজনকে লাগাতে চায়, এইসব করার কারণে এরা অঙ্কুরেই মৃত বলে বলা যেতে পারে। ইউনূস তাদের উপরে আর ভরসা রাখতে পারছে না, তাই সে উড়ে গিয়েছে তারেকের সাথে চুক্তি করার জন্য। আর সেই চুক্তির পিছনে ইউনূস এবং তারেকের ইউনূস এবং ওয়াকারের মধ্যে একটা সন্ধি হয়েছে। ওয়াকার ইউনূসকে বলেছে এটা করার জন্য। এটা তাদের মধ্যে চুরে মাসতুতো ভাই। এটা করার কারণটা হচ্ছে, সারা দেশে যদি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হয় বা সারা দেশে যদি মব করতে হয়, তাহলে একমাত্র বিএনপি জামাত ছাড়া সম্ভব না। জামাতের কাছে ওরা যেতে চাচ্ছে না, কারণ জামাতের পাশে গেলে বিএনপি ক্ষুণ্ণ হবে। তাই সবাই ডেকে নিয়ে খেলছে, কিন্তু বিএনপিকে ওরা এখন মূলত ড্রাইভিং সিটে বসিয়েছে। শর্ত একটাই, নির্বাচন হবে, যখনই হোক নির্বাচন জিতে আসবে বিএনপি, সরকার করবে, ইউনূসকে হয়তো প্রেসিডেন্ট করবে, অথবা ইউনূস এবং ওয়াকার যাতে কোনো ধরনের বিচারের সম্মুখীন না হতে হয়। কারণ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয়, নিশ্চিতভাবেই আওয়ামী লীগ জয়লাভ করবে। সংখ্যাগরিষ্ঠ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দেশের যে অবস্থা দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রে ওয়াকার ইউনূসের বিচার হবে। শুধু ওয়াকার ইউনূসের সাথে যারা জড়িত সবার বিচার, যারা মব ভায়োলেন্স করে তাদের বিচার হবে। সুতরাং কোনো অবস্থায় কি আওয়ামী লীগ ক্ষমতা আসতে দেওয়া যায় না। এই যদি করতে হয় তাহলে বিএনপিকে টুকরা দিতে হবে, এবং বিএনপি যদি জিতে আসে তাদের সমস্যা নেই, তাদের সাথে চুক্তি অনুযায়ী বিএনপি তাদেরকে সেফ এক্সিট দেবে। ওয়াকারের প্রয়োজন সেফ এক্সিট, ইউনূসের প্রয়োজন সেফ এক্সিট এবং ক্ষমতাটা ধরে রাখা। ওয়াকার চাইলেই তার মেয়াদের বাইরে থাকতে পারবে না, কিন্তু ইউনূসকে যদি বিএনপি প্রেসিডেন্ট করে নেয় তাহলে আরো কয়েকদিন ক্ষমতায় থাকতে পারবে এবং সেফ এক্সিট চায়। সেই কারণেই আজকে ওয়াকার এবং ইউনূসের ক্ষমতা এবং ক্ষমতা রক্ষা করার জন্য এবং সেফ এক্সিটের জন্য আজকে এই মব ভায়োলেন্স বিএনপি দিকে করাচ্ছে ওয়াকার এবং ইউনূস। বাহ্যিকভাবে বলছে কোনো ধরনের মব ভায়োলেন্স হতে দেওয়া হবে না, কিন্তু প্রতিনিয়ত হচ্ছে, এবং তা সেনাবাহিনীর সামনেই হচ্ছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে হচ্ছে। সব কথার শেষ কথা হচ্ছে, ইউনূস এবং ওয়াকার সেফ এক্সিট চায় এবং সেফ এক্সিটের জন্য সবকিছু করছে, কিন্তু এসব করেও রক্ষা হবে না, তোমাদের সেফ এক্সিট হবে না। সবাই ভালো থাকুন।